হ্যালো মাই ডিয়ার ওয়ান্স, প্রিয় ছাত্রছাত্রী, নতুন অবতারে নতুনভাবে আমাদের পথ চলা শুরু হচ্ছে। আমাদের মাঝে নতুন অতিথি এসে গেছেন এবং আমাদের পুরনো সাথী নতুনভাবে আমরা প্রেজেন্ট করছি স্যারকে। আমার খুব আনন্দ হচ্ছে যে আমরা পুরনো বন্ধুকে আবার ফিরে পেলাম এবং তোমাদের সামনে ইন্ট্রোডিউস করছি। এবং স্যারের অনেক সুনাম আছে, সেটা আমরা আগে না বলি, তোমাদের কেমন লাগছে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্যারের সমস্ত কোয়ালিটি, ভালো লাগা, পড়ানো ডিপেন্ড করবে আর কি। তো আমরা এটা আশাবাদী যে তোমাদের যা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু স্যার খুব দারুণভাবে তোমাদের ফুলফিল করবেন, এটা আমাদের বিশ্বাস। এবং একটা বিষয় শুধু আমি স্টার্টিংয়ে বলবো আর কি, যে আমরা যারা কম্পিটিটিভ লাইনটাকে বুঝি বা পড়ি তারা কিন্তু ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং এগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু বাংলা থেকে আমরা টোটালি ডিটাচ হয়ে যাই। মাধ্যমিকের পর কিন্তু সেইভাবে বাংলা নিয়ে চর্চা হয় না। এইচএস ওই তথ্যই আর কি, ধরে মাছ নচুই পানি এরকম একটা ব্যাপার থাকে। তো বাংলা আমাদের কাছ থেকে ওই ডিভোর্সের মতো একটা ব্যাপার হয়ে যায়, অনেক দূরে চলে যায় আর কি। তো আমরা সেটাকে খুব কাছে নিয়ে এসে দারুণভাবে স্যারের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা খুব আশাবাদী সমস্ত কিছু নিয়ে। স্যার আমাদের মাঝে এসেছেন, তো স্যারের ক্লাস তোমরা আজকে সন্ধি করবে, সন্ধি বিচ্ছেদের ক্লাস, এবং খুবই প্রাঞ্জলভাবে, খুব সহজভাবে উনি বোঝাবেন। আশা করি তোমরা সবাই খুব ভালো বুঝতে পারবে এবং খুব ভালোবেসে ফেলবে নতুন করে বাংলা সাবজেক্টটাকে, এটা আমরা বলতে পারি আর কি। তো বাংলা ক্লাস তোমরা দেখো এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে, আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে হাইপ করে দেবে। তো আমরা আর বেশি সময় নিচ্ছি না, স্যারকে এবার আমরা স্যারের হাতে তুলে দিচ্ছি। তোমরা ক্লাসটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, এটা আমরা ফুল কনফিডেন্সের সঙ্গে বলতে সবাই পারি। ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করে দেবে আর কি, এইটুকু আমাদের চাওয়া। ঠিক আছে স্যার, প্লিজ। স্যার আচ্ছা ঠিক আছে, স্টার্ট করুন। আচ্ছা, প্রথমে পেজটা। এখান থেকে এটাই প্রথম স্যার, নেক্সট আচ্ছা, নেক্সট না। আর ওটা অ্যাডস। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমি বাংলা ব্যাকরণটা তোমাদের সামনে সহজ সরল এবং সহজভাবে উপস্থাপন করব। বাংলা ব্যাকরণ নিয়ে অনেকের মধ্যে একটা ভীতি রয়েছে, যদিও আমাদের প্রাথমিক পর্ব থেকে আমরা বাংলা ব্যাকরণ শিখেছি। তো সেখানে ব্যাকরণে সাধারণত আমরা সূত্রের জটাজাল নিয়ে একটু ভয় পাই, কিন্তু সেগুলো কোনো বিষয়ই না। আমরা কোনো মুখস্থ করব না, কোনো সূত্র মনে রাখবো না, কিন্তু আমরা পদ্ধতিগতভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারবো। তাই মুখস্থ না করে, কোনো সূত্র না জেনে আমরা কিভাবে ব্যাকরণটা আয়ত্ত করতে পারি তার কিছু কৌশল নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আর বিশেষ কিছু বলতে চাই না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার পঠন পাঠন ভঙ্গিমা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধিটা কেন আলোচনার বিষয়বস্তু রেখেছি তোমরা দেখে থাকবে যে বিগত দিনের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে বিসর্গ সন্ধি থেকে কমপক্ষে একটি দুটি প্রশ্ন তোমাদের হয়েই থাকে। তো তার জন্যই আজকে টপিকস বিসর্গ সন্ধি। তবে বিসর্গ সন্ধি থাকলেও সন্ধি নিয়ে দু একটি কথা না বললেই নয়। তো চলো, সন্ধি বিষয়টা কি আমরা জানি। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। মিলন, মিলন বা বলতে পারো সংযোগ। এইবার মিলন হতে গেলে বা সংযোগ হতে গেলে একা একা তো আর মিলন হওয়া যায় না, সেখানে অন্তত দুটি বিষয়কে কেন্দ্র করেই মিলন হয়। তো এবার কাদের মিলন বা কাদের সংযোগ, এটা হচ্ছে বর্ণের সাথে বর্ণের সংযোগ। বর্ণের সাথে বর্ণের যখন মিলন হচ্ছে তখন সেটাকে আমরা সন্ধি বলছি। বর্ণ কাকে বলে? বলছে ধ্বনির লিখিত রূপকে, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, বর্ণ বলে। তাহলে প্রশ্ন চলে আসবে, ধ্বনি বিষয়টা কি? ধ্বনি কথার অর্থ হচ্ছে সাউন্ড। যে কোনো সাউন্ডই সাউন্ড। সাউন্ড বলতে তাহলে শব্দ মানে ধ্বনি না, সব শব্দই ধ্বনি হবে না। যেই শব্দগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি সেটাকেই বলে ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত
শব্দ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দকেই ধ্বনি বলা হচ্ছে। বাকযন্ত্র মানে হচ্ছে আমাদের কথা বলার যন্ত্র, অর্থাৎ ধ্বনি আর বর্ণ দুটো কিন্তু একই জিনিস। যা ধ্বনি তাই হচ্ছে বর্ণ। ধ্বনি বর্ণ একই জিনিস। ধ্বনি বর্ণ হচ্ছে ধ্বনি, যেমন আমি সাউন্ড করলাম ক, তাহলে ক হচ্ছে একটা ধ্বনি যেটা আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলাম। ধ্বনিটাকে যখন আমরা লিখে প্রকাশ করব, এই ধ্বনিটাকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন আমাদের কোনো রঙের প্রয়োজন হচ্ছে। যেমন ক আমি লিখে প্রকাশ করলাম। তো ধ্বনি যখন আমরা লিখছি তখন সেটা রঙের ব্যবহার করা হচ্ছে। রং ছাড়া তো আর কোনো জিনিস লেখা যায় না। তাই রঙের আরেকটা নাম হচ্ছে বর্ণ। তাই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনি আর বর্ণ তাহলে একই জিনিস। অর্থাৎ তাহলে আমরা সন্ধি কাকে বলছি? না, সন্ধি আমরা বলছি যে দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি থাকা বা অত্যন্ত কাছাকাছি থাকা দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি থাকা বা অত্যন্ত কাছাকাছি থাকা দুটি ধ্বনির মিলিত রূপই হচ্ছে সন্ধি। যেমন আমরা ধরো এখানে ধরি বিদ্যা যোগ আলয়, তাহলে আমাদের থাকতে হবে কি পাশাপাশি থাকা। তাহলে পাশাপাশি এখানে কি আছে? শেষে আছে আ, বিদ্যার আ আছে, আর এই দিকে আছে আ। এবার আমরা দ্রুত উচ্চারণ করব বিদ্যা আলয়, বিদ্যা আলয়। তাহলে তাড়াতাড়ি উচ্চারণ করলে কি হচ্ছে দেখো, বিদ্যা আলয়, বিদ্যা আলয়, বিদ্যালয়। তাহলে এই সাউন্ড দুটো মিলে আকারে পরিণত হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে বিদ্যালয়। একই রকম ভাবে শশযোগ অঙ্ক, শশযোগ অঙ্ক শশাঙ্ক, তখন সেটা শশাঙ্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ এই হচ্ছে তোমাদের সন্ধি। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি থাকা বা অত্যন্ত কাছাকাছি থাকা দুটি ধ্বনির মিলিত রূপই হচ্ছে আমাদের সন্ধি। আর তোমরা জেনে থাকবে যে সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যাই হোক, সেই তথ্যে আমরা আর যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাব বিসর্গ সন্ধিতে। আর একটা বিষয় বলে রাখি, সন্ধির ব্যুৎপত্তিটা আমাদের জানা দরকার। হ্যাঁ, সন্ধি সেখানে হচ্ছে সম যোগ ধি, সন্ধি। সম মানে হচ্ছে সমানভাবে, ধি কথার অর্থ হচ্ছে যে ধরে রাখে। তো চলো এবার আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে বিভিন্ন তোমরা সূত্র দেখে থাকবে, কিন্তু আমরা কোন সূত্রের মধ্যে যাব না। সূত্র না জেনেই আমরা বিসর্গ সন্ধি কিভাবে মনে রাখতে পারি, চলো তার বিষয়গুলো আমরা দেখে নিই। সাধারণত এই যে বিসর্গ সন্ধি, হ্যাঁ, বিসর্গ সন্ধির আমরা কয়েকটা বিষয় মনে রাখবো, যে বিসর্গ সন্ধির বিসর্গ কিভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলো আমরা জেনে নেই, চলো। আচ্ছা, এইভাবেই করা যেতে পারে। এক হচ্ছে কি, বিসর্গ র অথবা রেফ হয়।
বিসর্গ সন্ধিতে বিসর্গের পরিবর্তে র অথবা রেপ হয়। আবার কোথাও বিসর্গের স্থানে ওকার হয়ে যায়, বিসর্গের স্থানে কি হয়? ওকার হয়, ওকার হয়। আবার কোথাও বিসর্গের স্থানে স হয়, কোথাও দন্তস্ব হয়, কোথায় তালব্য স হয়, আবার কোথায় মূর্ধা স হয়। এই তিন ধরনের স হতে পারে। কোথাও বিসর্গ লোপ পেয়ে স্বরধ্বনি, স্বরধ্বনি দীর্ঘস্বর হয়, দীর্ঘস্বর হয়। আবার কোথাও আমরা দেখতে পাই যে বিসর্গের লোপ হয়, বিসর্গ লোপ, বিসর্গ লোপ। এই কথাটা মুখস্থ করার জন্য আবার একটা ট্রিক্স রয়েছে, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে তিন সরাও, তিন সরাও। এই কথার অর্থ দেখো, তিন স, তিনটা স হয় বিসর্গের পরিবর্তে, তিনটা স হয়, একটা দন্তস্ব, একটা তালব্যস্ব, একটা মূর্ধা স। তারপরে কি হয়? র হয়। র কোনটা? বিসর্গ স্থানে র অথবা রেফ হয়, এটা হয়। আর হচ্ছে বিসর্গ স্থানে ও হয়, বিসর্গের স্থানে কি হয়? ওকার হয়। আর তার সাথে এটাও আমাদের মনে রাখতে হবে, স্বরধ্বনি দীর্ঘস্বর হয়, বিসর্গ লোপ পায়। তাহলে তোমাদের কিন্তু কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না, এই বিষয়গুলো চলো আমরা হাতে কলমে উদাহরণের মাধ্যমে জেনে নেব। আশা করি তোমরা কেউ ভুলবে না। আচ্ছা, তো ঠিক আছে, চলো এবার সেগুলো আমরা একে একে আলোচনা করছি। দেখি কি আছে আমাদের। বিসর্গ স্থানে র হচ্ছে, তাহলে দেখো এই নিয়মটা হচ্ছে প্রথম নিয়মটা, সেটা কি বলেছিলাম যে বিসর্গ স্থানে, স্থানে কি হয়? রয় হসন্ত হয়, বিসর্গ স্থানে রয় হসন্ত হয়। যেমন এখানে উদাহরণগুলো করাই রয়েছে, দেখো নি, এখানে বিসর্গ আছে, তারপরে রয়েছে অবধি। তা আমাদের বিসর্গ স্থানে কি হবে? বিসর্গ স্থানে র হবে। তাই এখানে দেখো বিসর্গের স্থানে র হয়ে রয় হসন্ত হবে। অর্থাৎ এখানে যদি আমি নি লিখি, বিসর্গের স্থানে আমি করলাম রয় হসন, তার সাথে অবধি, অবধি। এবার কি হয়েছে? এই রয় হসন্তের সাথে যখন অকার যুক্ত হয় তখন কিন্তু হসন্তটা উঠে যাবে, হসন্তটা উঠে যায়, তাই এই পদটা হয়েছে নিরবধি। আবার দেখো এখানে জ্যোতি যোগ ইন্দ্র, বিসর্গ স্থানে কি হয়েছে? বিসর্গ স্থানে র হয়েছে, আর রয়ের সাথে আবার হর্ষি যোগ হয়ে হর্ষিকার জ্যোতিরিন্দ্র হয়েছে। সেরকমই একইভাবে দেখো নিহ যোগ বাক, নিহ যোগ বাক, তাহলে এখানে বিসর্গ স্থানে কি হচ্ছে? আমি নি লিখলাম, বিসর্গ স্থানে রয় হসন হবে, আর তারপর রয়েছে বাক। এখানে একটা জিনিস খেয়াল করবে, এইখানে কিন্তু বিসর্গ স্থানে র হয়েছে, এইখানে কিন্তু বিসর্গ স্থানে রয় হসন্ত তো হবেই। এই রয় হসন্তটা কিন্তু রেপ হবে। কেন রেপ হবে? যে রয় হসনের পর, রয়ের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু সেটা রেপ আকারে যুক্ত হয়, তাই এটা হবে নির্বাক, নির্বাক। আচ্ছা, তাহলে স্যার এখানে কেন হলো না? এখানে কেন রেপ হলো না? জ্যোতিরিন্দ্র কেন হলো? এখানে তো বিসর্গ স্থানে রেপ হওয়া উচিত ছিল। না, সেটা হবে না। সেটা কেন হবে না? কারণ দেখো এইখানে কিন্তু বিসর্গের পর কি আছে? স্বরবর্ণ রয়েছে। অর্থাৎ যখন স্বরবর্ণ থাকবে তখন কিন্তু সেখানে র হবে, আর যখন তোমার স্বরবর্ণ থাকবে না, ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন কিন্তু সেটা রেপ হবে। দেখেছো? তাহলে কোনো একদম কত সুবিধা। তা আশীর্বাদ, এখানে দেখো বিসর্গের স্থানে রেপ হবে, আমরা বুঝতে পারছি কারণ এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে। অর্থাৎ এটা আমি এই পদটা এইভাবে লিখতে পারি, আশীর্বাদ, তাই না?
প্রাদুর্ভাব, এটাও দেখো ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে বিসর্গ স্থানে কিন্তু র হবে না, রেফ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে প্রাদুর্ভাব। এই র হবে না তো, প্রাদুর্ভাব। তো এইভাবে এই পদগুলো কিন্তু আমাদের নিষ্পন্ন হবে। তারপরে আরো উদাহরণ রয়েছে, যেমন হচ্ছে দূরদৃষ্ট। তাহলে এখন তোমরা বুঝতেই পারছো যে র রয়েছে, তার মানে বিসর্গ স্থানে কি হচ্ছে, দয় বিসর্গ হচ্ছে, বিসর্গ স্থানে র হলো। এইবার দেখো দূরদৃষ্ট রয়েছে, তাহলে স্যার এখানে কি হবে, এখানে কি দৃষ্ট হবে না, এটা যদি দৃষ্ট হতো, এখানে যদি দৃষ্ট হতো, তাহলে একটা বিষয় দেখো, এটা তো ব্যঞ্জন বর্ণ, তাই না? আর আমরা জানি ব্যঞ্জন বর্ণ হলে বিসর্গটা রেফ হয়ে যায়, এখানে তো কোনো রেফ নেই, তাহলে কি হবে, তাহলে এখানে হচ্ছে অ হচ্ছে দু যোগ অদৃষ্ট, দূরদৃষ্ট। একই রকম ভাবে এখানে রেফ হয়েছে, অর্থাৎ নি যোগ জন। দেখো এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তার জন্য এই বিসর্গটা কি হয়েছে, রেফ হয়ে গেছে। বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো এইখানে আবার দেখো দূর আশা, এখানে দেখো র হয়েছে, অর্থাৎ দু যোগ আশা। এখানে স্বরবর্ণ রয়েছে, তাই বিসর্গটা র এর রূপ ধারণ করেছে। তারপরে দেখো অহর গতি, তাহলে এটা কি হবে, এটা অহ যোগ গতি, তাই না? কারণ এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাই বিসর্গটা রেফ হয়ে গেছে। অর্থাৎ আমরা অতি সহজেই যে সন্ধিবদ্ধ পদগুলোর মধ্যে র অথবা রেফ দেখতে পাবো, র অথবা রেফ দেখতে পাবো, আমি সেখানেই আমি বুঝতে হবে যে না, এইখানে বিসর্গ সন্ধি হচ্ছে। আমাদের কোনো সূত্র মনে রাখার দরকার নেই, যখন কোনো সন্ধিবদ্ধ পদে আমরা র অথবা রেফ পাবো, তখনই বুঝবো সেখানে বিসর্গ সন্ধি হয়েছে। আর কোথায় রেফ হচ্ছে, যখন বিসর্গের পর ব্যঞ্জন বর্ণ থাকছে, তখন বিসর্গ রেফের আকার নিচ্ছে। আর যখন বিসর্গের পর স্বরবর্ণ র থাকে, তখন বিসর্গ কিন্তু র এর রূপ ধারণ করে। তাহলে আশা করি এই বিষয়ে আর তোমাদের কোনো মনে সন্দেহ নেই। তাহলে আমরা পরবর্তী কাহিনীতে চলে যাই, দেখি পরে কি রয়েছে। আচ্ছা, এই পদটা দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে রয়েছে অহর্নিশ। এই কথার একটা অর্থটা আমি একটু ডিসকাস করি। অহন শব্দ থেকে এই কথাটা এসছে, একটি সংস্কৃত শব্দ। আমরা সাধারণত জানি বিসর্গ দুই প্রকার, বিসর্গর দুটো কাহিনী রয়েছে। একটা বলে রজাত বিসর্গ, মানে বিসর্গের পরিবর্তে র হয়, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ, স্বজাত মানে বিসর্গের পরে স হয়। রজাত বিসর্গ, যেমন প্রাত, প্রাত কথাটা বললাম, এইখানে এই বিসর্গের অর্থ হচ্ছে র, মানে প্রাত র, এই কথাটাকে র না লিখে আমি বিসর্গ লিখেছি, তাই একে বলছে রজাত বিসর্গ। স্বজাত বিসর্গের একটা উদাহরণ নিব, যেমন হচ্ছে মনস। দেখো এইখানে এই মনস শব্দটাকে আমি এইভাবে লিখতে পারি, মন বিসর্গ, কারণ এখানে বিসর্গের পরিবর্তে স হয়েছে। তো এই বিসর্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রজাত আর একটা হচ্ছে স্বজাত। তবে আর একটা রয়েছে, সেটা হচ্ছে নজাত বিসর্গ আছে, মানে বিসর্গ নয়ে নয় হসন্তের পরিবর্তে বিসর্গ হয়, আর সেই পদটারই উদাহরণ হচ্ছে অহন। অহন কথার অর্থ হচ্ছে দিন। এইখানে এই অহনের পরিবর্তে আমি এইভাবে অহ কথাটা লিখতে পারি। অহন কথার অর্থ দিন, আর নিশি কথার অর্থ হচ্ছে রাত্রি। অহর্নিশ কথার অর্থ দিন রাত্রি। তাহলে এইখানে পদটা তো ঠিকই ছিল। তাহলে এইখানে দেখো বিসর্গের পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে, ন রয়েছে, অ হ, হ্যাঁ অ হ। তারপরে আমাদের এখানে ন হস্যি আছে, নিশি। তাহলে আমরা বর্ণ বিশ্লেষণ করলে প্রথমে তো ন পাবো। তাহলে বিসর্গের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে বিসর্গটা কি হবে, রেফ হবে। তাই হয়েছে, অহর্নিশ হয়েছে। কিন্তু এখানে গানটা কোথায় রয়েছে, একপালা গান রয়েছে এইখানে। দেখো এখানে নিশি শব্দ, নিশি শব্দটা নিশ হয়েছে।
এইখানে কিন্তু অহর্নিশ, কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমরা করছি অহর্নিশি। কারণ নিশ বলে কোনো শব্দ হয় না, নিশি বলে শব্দ হয়। নিশি কথার অর্থ হচ্ছে রাত্রি, তাই এটা একটা ব্যতিক্রম ধর্মী, এবং আমরা অনেকেই এই ধরনের পদ পরীক্ষায় আসলে ভুল করব। আমরা অহর্নিশি করে দেব, অহযোগ নিশি করে দেব। হ্যাঁ, তো এখানে অহযোগ নিশি যদি থাকে আমরা করব অহর্নিশি, কিন্তু সেই পদটা কিন্তু হচ্ছে অহর্নিশি। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। তারপরে চলো একই রকম হচ্ছে পুনরায়, তাহলে এখানে র আসছে, তার মানে কি হবে? বিসর্গ হবে পুনঃ যোগ আয়। তারপরে দেখো পুনর্বার, এখানে রেফ হয়েছে, তাহলে পুনঃ, তাহলে রেফ হয়েছে তার মানে বিসর্গ যদি রেফ হয় নিশ্চয় সেখানে ব্যঞ্জন বর্ণ হবে, অর্থাৎ বার। আবার দেখো অন্তরায়, তাহলে অন্ত, এখানে বিসর্গটা র হয়েছে, অর্থাৎ এখানে স্বরবর্ণ আসবে অন্তঃ যোগ আয়, অন্তরায়। তো এগুলো একদম জলের মতো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা এই বিসর্গ স্থানে র এবং রেপ কোথায় কিভাবে হয় সেটা পূর্ণভাবে জেনে নিলাম। এই বিষয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই। পরবর্তীকালে আমরা যখন অনুশীলন করব সেই অনুশীলনে এই ধরনের বিভিন্ন উদাহরণ থাকবে। আচ্ছা চলো তারপরে দেখি আর কি রয়েছে, আরো উদাহরণ আছে। আচ্ছা, নি যোগ উপায়। আচ্ছা, স্টাফ হচ্ছে নিহ যোগ উপায় নিরুপায় প্রাতরাশ, এটা তোমরা অবশ্যই জানো। বলো তো প্রাতরাশটা কি হবে? আচ্ছা, আবার কি হলো এটা? হ্যাঁ, প্রাতরাশ, হ্যাঁ ঠিক একদম। এটা হচ্ছে কি, দেখো র রয়েছে, তার মানে বিসর্গ হবে প্রাতঃ যোগ আশ, আশ, প্রাতরাশ। প্রাতঃ মানে হচ্ছে সকাল। আচ্ছা, তাহলে বিসর্গ স্থানে র বা রেফ হয় এটা আমরা জানলাম। তার পরবর্তীতে চলে যাই, দেখি কি রয়েছে। এবার আমরা জানবো যে বিসর্গের স্থানে কি হচ্ছে। বিসর্গ স্থানে ও হচ্ছে। ও কথার অর্থ হচ্ছে ও কার, এটা হচ্ছে ও, কিন্তু এর যখন কার চিহ্ন লিখবো তখন এটা কিন্তু হচ্ছে কার চিহ্ন। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এটা ও হচ্ছে বর্ণ, আর এটা কিন্তু হচ্ছে তার কার চিহ্ন। যেমন আমরা লিখি আ, এটা হচ্ছে আ বর্ণ, কিন্তু এর কার চিহ্ন হচ্ছে এইটা, তাই না? তো যাই হোক, এইখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে না, বিসর্গ স্থানে ওকার হবে। তো চলো সেখানে কি রয়েছে দেখি, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো। তাহলে বিসর্গ স্থানে কি হবে? ওকার হবে। ওকার মানে হচ্ছে ওকার চিহ্ন হবে, এইরকম হবে, এটা কার চিহ্ন হবে। তাহলে তুমি বয় লিখলে, বয় লিখলে এর সাথে কার চিহ্ন দাও, ওকার, ধিক। তবে এটা একটু পূর্ণ ব্যাখ্যা আমি করে দেই, অনেকের একটু সন্দেহ থাকতে পারে। দেখো, এই যে বিসর্গটা কিন্তু অন্তস্তয়ের সাথে, হ্যাঁ, ওকারের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা চলো এইভাবেই হয়ে যাবে, অত ডিসকাস আর কি করবো, এগুলো তো খুবই সহজ। তাহলে তত অধিক, এটা কি হবে? বিসর্গ স্থানে ওকার হয়ে কি হবে? তত ধিক। এটা কি? মনোযোগ, বিসর্গ স্থানে ওকার, তাহলে মনোযোগ। আমরা সকলে বুঝতে পারছি তো? হ্যাঁ অবশ্যই। সেই রকম দেখো যশ লাভ, তাহলে এটা হয়ে যাচ্ছে যশ লাভ, একদম। এই হচ্ছে কাহিনী। দেখে আর কি উদাহরণ আমাদের জন্য অপেক্ষা করছে। তপবন, খুব সুন্দর একটা কথা, তপবন। হ্যাঁ, মুনি ঋষিরা যে বনে তপস্যা করতেন তাকেই তপবন বলা হতো। তপবন বলতে কোনো নির্দিষ্ট বনকে বোঝায় না, সেটা যে কোনো বন হতে পারে। যে বনে মুনি ঋষিরা সেখানে তারা সাধনা করেন সেটাই হচ্ছে তপবন। তাহলে এখানে ওকার আছে, ওকার আছে মানেই বিসর্গ হয়েছে। দেখো প্রত্যেক জায়গায় ওকার আছে। তাহলে এই রকম যখনই আমরা কোনো পদের মধ্যে ওকার দেখতে পাবো সেখানেই আমাদের বুঝে নিতে হবে যে এখানে বিসর্গের গল্প রয়েছে। তাহলে তপ ওকার আছে, তাহলে এখানে কি হবে? বিসর্গ হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে বন। ত্রয়োদশ, তাহলে এখানে দেখো ওকার আছে, ওকার স্থানে বিসর্গ হবে, তাহলে ত্রয় দশ। তিরোধান, তাহলে এটা হচ্ছে তীর যোগ ধান, তিরোধান। শিরোভাগ, শির বিসর্গ যোগ ভাগ, তাহলে এই হচ্ছে এখানকার গল্প। তাহলে সদ্যজাত, এটা কি হবে তোমরা বলো? সদ্যজাত, এই যে ওকার আছে, ওকার স্থানে বিসর্গ হবে, তাহলে সদ্য মানে এখনই, আর জাত কথার অর্থ হচ্ছে উৎপন্ন, সদ্যজাত। মনোবল, ওকার আছে, মনোহর। মনোমালিন্য, এইটা আবার এইরকম পদ আসছে কেন? মনোমালিন্য, এটা একটু ভুল হয়েছে, এখানে লেখা ওকার থাকবে, ওকার থাকলে সেখানে বিসর্গ হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে মন, তার সাথে আমি মালিন্য কথাটা যোগ করে দিতে পারি, মনোমালিন্য, বাস। তাহলে দ্বিতীয় কাহিনীটা আমরা কি জানলাম? যে বিসর্গ স্থানে ওকার হবে, আর সেটা সন্ধিবদ্ধ পদ দেখে আমরা বুঝতে পারবো। কোন সন্ধিবদ্ধ পদে, কোন পদে যখন ওকার থাকবে তখনই বুঝতে হবে যে সেখানে ওকারটা হয়েছে বিসর্গের জন্য। আচ্ছা, ও তারপরে দেখো, তারপরে আমরা যেমন বলেছিলাম তিন সরাও, বিসর্গ স্থানে তিন ধরনের স হয়, র হয়, ওকার হয়। এবার এই যে বিসর্গ স্থানে তিন ধরনের স হয়, কোথাও দন্তস্ব হচ্ছে, কোথাও মূর্ধা স হচ্ছে, কোথাও আমাদের তালু স হচ্ছে। এবার এইখানে আমি তোমাদের একটা দারুণ জিনিস শেখাবো, যেটা তোমরা মনে রাখবে। দেখো, সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন, ধ্বনির মিলন। আর আমাদের যে ধ্বনিগুলো, সাউন্ডগুলো তৈরি হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমাদের মুখ বিবর, ছবি আমি অত ভালো আঁকতে পারি না, তো এইটা হচ্ছে আমাদের কণ্ঠ। তারপরে কণ্ঠের পরে হচ্ছে আমাদের এইখানে যে তালু আছে, যেখানে আমরা চকলেট চেটে চেটে খাই, সেটা হচ্ছে তালু। আর এই যে আমাদের ওপরের যে দন্তমূল আছে আর তালু, দন্তমূল এবং তালুর মাঝে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে মূর্ধা। হ্যাঁ, আর যেটা দাঁত দন্ত রয়েছে সেটা তো জানো দন্ত। তো এই বর্ণের উচ্চারণ হচ্ছে দন্ত। আর একটা আছে দাঁতের পরে আমাদের আছে ঠোঁট, ওষ্ঠ, অধর ওষ্ঠ। ওষ্ঠ। এই বর্ণের উচ্চারণ 5টা জায়গা থেকে হয়, কণ্ঠ, তালু, মূর্ধা, হ্যাঁ কি হলো, আচ্ছা, মূর্ধা আর দন্ত। তো সেই বিষয়ে আমাদের জানতে হবে, এই যে তিনটা স্বয়ের যে নামকরণ হচ্ছে, দেখো এর নাম বলে দন্ত স। কেন দন্ত স বলে? কারণ এই স আমাদের দাঁতের সাহায্যে উচ্চারণ করতে হয়, জিভকে দাঁতের সাথে স্পর্শ করে উচ্চারণ করতে হয়। অর্থাৎ এই স্বয়ের উচ্চারণ হবে এরকম সা, অনেকটা ছয়ের মতো, মানে দাঁত আর জিভ টাচ করে উচ্চারণ করতে হবে সা। তার জন্য এর নাম হচ্ছে দন্ত স। এর নাম মূর্ধা স কেন? এই স্বয়ের উচ্চারণ এই মূর্ধা থেকে হয়। তালু আর দন্তমূলের মিডিলে যে জায়গাটা আছে সেইখানে জিভটা টাচ করে এই স উচ্চারণ করতে হবে, অর্থাৎ স। তার জন্য এর নাম হচ্ছে মূর্ধা স, মূর্ধা স। আর আরেকটা আছে তালব্য স, যেটাকে আমরা বলতে পারি তালু স। কারণ এই সটা আমাদের যে তালু রয়েছে, যেখানে আমরা চকলেট চেটে চেটে খাই, সেই তালুতে জিভ স্পর্শ করে উচ্চারণ করতে হবে, যেমন স, স, তালুতে জিভ টাচ করতে হবে, তাই এর নাম হচ্ছে তালু স। এবার গল্প হচ্ছে এই তিনটা স্বয়ের উচ্চারণ জানলাম। এবার আমরা জানি বিসর্গ স্থানে স হয়, কিন্তু কোন স কোথায় হয় কি করে জানবো? বিসর্গ স্থানে তো স হয়, তাহলে কোথায় দন্ত স হবে,
কোথায় মূর্ধা স হবে, কোথায় তালেব বর্ষ হবে, এই প্রশ্নটা তো আমাদের মনে থেকেই যায়। এবং সেখানে এটা মনে রাখার জন্য বইতে দেখবে বিসর্গ সন্ধির বিভিন্ন সূত্র তৈরি হয়ে গেছে। আর সূত্র মুখস্থ করা তো আমাদের একদমই চলবে না, আমরা মুখস্থ ছাড়াই বিষয়টা জানবো। তো সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করব খুব সুন্দরভাবে, তোমরা ভুলবে না। আচ্ছা, আমরা আগে উদাহরণগুলো নিয়ে একে একে এগোই, তারপরে বিষয়টা বলি। তো প্রথমে রয়েছে তোমার হচ্ছে বিসর্গ স্থানে যে স হবে, বিসর্গ স্থানে এখানে দেখানো হচ্ছে বিসর্গ স্থানে কি হয়, মূর্ধা স হয়। হ্যাঁ, মূর্ধা স। আচ্ছা, যেমন নি যোগ ঠুর, তাহলে এখানে বিসর্গ স্থানে কি হবে, মূর্ধা স হবে, মূর্ধা স হসন, তাহলে কি হয়ে যাচ্ছে, নিষ্ঠুর, তাই না? ধনু যোগ টঙ্কার, বিসর্গ স্থানে মূর্ধা স হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে পদটা, ধনুষ টঙ্কার, ধনুষ টঙ্কার। এবার প্রশ্ন হচ্ছে, আমার এই নিষ্ঠুর বানানে আমি এই রকম কেন লিখলাম না, দন্তা শয় ঠয় হস্যুর কেন হলো না, বা তালিবার শয় ঠয় হস্যুর কেন হলো না, মূর্ধাশয় কেন হলো? এই বিষয়টা আমরা এখন, এই সন্দেহটা আমরা নিরসন করব। কেন করলাম, মূর্ধানস কেন হলো? বইতে এরকম লেখা থাকবে বিসর্গের পর ট কিংবা ঠ যদি থাকে তাহলে বিসর্গটা মূর্ধাসতে পরিণত হয়, এই রকম সূত্রের মাধ্যমে লেখা থাকবে। আমাদের এটা কিচ্ছু জানার দরকার নেই। তাহলে আমরা কিভাবে জানবো? একটু জিনিস খেয়াল করো, এই যে আমাদের যে বর্ণ আছে, দেখো 5টা বর্গ আছে। ক বর্গ মানে হচ্ছে ক, খ, গ, ঘ, উমা। চ বর্গ কথার অর্থ হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গ কথার অর্থ হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গ কথার অর্থ হচ্ছে ত, থ, দ, ধ, দন্তান্ন। আর প বর্গ কথার অর্থ হচ্ছে প, ফ, ব, ভ, ম। এটা মনে রাখার জন্য আমরা কুচু টু তু পু বলতে পারি, কুচু টু তু পু। এই বর্ণগুলো থাকে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম প্রত্যেকটা বর্ণের উচ্চারণ রয়েছে। এই ক বর্গের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, চ বর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু, এটা তালু থেকে উচ্চারিত হয়। ট বর্গের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, আর ত বর্গের উচ্চারণ স্থান হচ্ছে ত, থ। আচ্ছা, প্রথম হচ্ছে কণ্ঠ, চ, ছ, তালু, ট মূর্ধা, ত হচ্ছে দন্ত, ত, থ, দ, ধ, দন্ত না, এটা হচ্ছে দন্ত। আচ্ছা, আর প বর্গের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। আর তোমরা নিজেরাও বুঝতে পারবে। দেখো, প বর্গের উচ্চারণ স্থান ওষ্ঠ কেন? কারণ এই দুটো ওষ্ঠ ছাড়া, অধর ওষ্ঠ ছাড়া তুমি এই বর্ণগুলো উচ্চারণ করতে পারবে না। দেখো, প, দুটো ঠোঁট কিন্তু টাচ হচ্ছে, প, ফ, ব, ভ, ম। আমরা দুটো ঠোঁট একত্র না করে কিন্তু এই বর্ণগুলো উচ্চারণ করতে পারবো না। পারবো? দেখো, হ, হ হবেই না তোমার। তাহলে যেহেতু এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে দুটো ঠোঁট প্রয়োজন হচ্ছে, অধরোষ্ঠের স্পর্শ লাগছে, তাই এগুলো অষ্টবর্ণ। তাহলে এই যে কণ্ঠ বর্ণ, এগুলো কণ্ঠ থেকে আসছে। তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল এখানে ঠ আছে, তাহলে ঠটা কোন বর্ণ তোমরা বলো? এটা হচ্ছে মূর্ধা। ঠটার উচ্চারণ স্থান কি? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধা। হ্যাঁ, আর আমরা এই ঠ থাকলে কোন স লিখি? এইখানে মূর্ধা স লিখি। কারণ এই মূর্ধা শয়ের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। আর তোমরা জেনে থাকবে, প্রথমেই বলেছিলাম সন্ধি কাকে বলে? ধ্বনির সাথে ধ্বনির মিলন। যে ধ্বনিটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেই বিষয়টাই তো হবে। তো যেহেতু এখানে ঠ রয়েছে, তার জন্য এখানে আমাদের ঠয়ের উচ্চারণ যেহেতু মূর্ধা, তাই আমাদের
এখানে যে শটা হবে সেখানে মূর্ধা থেকে যে স উৎপন্ন হচ্ছে সেই শটা হবে। তাহলে মূর্ধা থেকে কোন স উৎপন্ন হচ্ছে? মূর্ধা স। তাই এখানে মূর্ধা স হবে। বুঝতে পারলে? একই রকম ভাবে দেখো ট এর উচ্চারণ স্থান কি? এই যে ট, মানে মূর্ধা থেকে উচ্চারণ হচ্ছে ট, তাহলে এইখানে যে স হবে সেটা কি? মূর্ধা সই হবে। এই হচ্ছে বিষয়। তো এটা কিন্তু একটা দারুণ জিনিস ছিল, মুখস্থ না করে তোমরা এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে পারো। বিসর্গের স্থানে স হবে, কিন্তু কোথায় কোন স হবে? যদি বিসর্গের পরে মূর্ধা বর্ণ থাকে তাহলে মূর্ধা স হবে, বিসর্গের পরে যদি দন্ত বর্ণ থাকে তাহলে দন্ত স হবে। হ্যাঁ, একই রকম ভাবে এই উদাহরণগুলো করি, তারপরে সেই প্রসঙ্গে না হয় যাওয়া যাবে। আবার এই দুটোই উদাহরণ ছিল নাকি আমাদের? হ্যাঁ, উদাহরণটা তো আরো বাড়াতে হতো না? আচ্ছা, অনুশীলনে দেখা যাবে। এবার দেখো বিসর্গ স্থানে দন্তস্ব হচ্ছে, সেটা কি রকম দেখো। নভ যোগ তল, তাহলে এখানে কি হচ্ছে? নভ, বিসর্গ স্থানে দন্তস্ব, নভস্থল। দন্তস্বয় হসন, এই হসন্তটা কিন্তু মনে রাখতে হবে, কারণ হসন্ত বর্ণের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটা যুক্ত আকার হয়ে যায়। তাহলে মনোতাপ, তাহলে এটা কি হচ্ছে? মনস্তাপ, মনস্তাপ। আচ্ছা স্যার, এখানে দন্তস্ব কেন হলো? মূর্ধা স হতে পারতো, তালব্য স হতে পারতো, কেন হলো না? এখানেও আমাদের বুঝতে হবে এই ত এর উচ্চারণ স্থান ত, থ, দ, ধ, দন্তন্য, এই বর্ণগুলির উচ্চারণ স্থান কি? এই বর্ণগুলির উচ্চারণ স্থান দন্ত। দাঁত স্পর্শ করে, জিভকে দাঁত স্পর্শ করে এই বর্ণগুলি উচ্চারণ করতে হয়, তাই এগুলোকে বলে দন্তবর্ণ ত। তাহলে এখানে যেহেতু ত রয়েছে তার জন্য কোন স হবে? তাহলে দন্ত সই হবে, যেহেতু এই বর্ণগুলির উচ্চারণ স্থান দন্ত, ত এর উচ্চারণ স্থান দন্ত, তাই এখানে দন্ত স হলো। একই রকম ভাবে এটাও তাই হয়েছে। বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই আশা করি। তাহলে এগুলো তোমরা বুঝতে পারবে। দেখো অধ, অধ যোগ তন, নিস্তেজ, নি যোগ তেজ, এই হচ্ছে কাহিনী খানকার। দেখি আর কি উদাহরণ আছে। মনস্তুষ্টি, এটা করতে পারো, মন যোগ তুষ্টি। তারপরে ইতস্তত, এই ধরনের পদগুলো না পরীক্ষায় খুব দেওয়া হয়। সেটা তাহলে কি হচ্ছে? ইত যোগ তত। ভাস্কর, ভা যোগ কর। এইবার এখানে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই একটা সঙ্গত প্রশ্ন হতে পারে, সেই বিষয়টা কি? স্যার কত হচ্ছে কণ্ঠবর্ণ, তাহলে এখানে এরকম কেন হলো? দন্তস্ব হলো কেন? এটা তো আর তালু বর্ণ না। এইখানে এর উত্তর হচ্ছে এই ক্রি ধাতু থেকে যেই কথাগুলো আসছে, এই যে কর, তারপর হচ্ছে কর, কার, যাই থাকুক, ক বর্ণ দিয়ে যদি কোনো জিনিস থাকে বিসর্গের পর, তো সেক্ষেত্রে কিন্তু দন্তস্ব হয়ে যায়। যেমন দেখো ভাস্কর, ভা যোগ কর, এই দেখো, তারপরে নম, নম লিখলাম, তারপরে ক রয়েছে, ক দিয়ে রয়েছে কার, নমস্কার। এই ক্ষেত্রে এরকম হচ্ছে। তারপরে দেখো নমস্কার, তিরস্কার, এগুলো তোমরা পারবে সব এখন। তির যোগ কার, আচ্ছা থাক, ওটা বোঝা যাবে। আচ্ছা করলাম, বাস। শ্রেয় যোগ কর, তারপরে দেখো মনস্কাম, মন যোগ কাম। তারপরে পরস্পর, খুব সুন্দর একটা পদ, এই ধরনের বিষয়গুলো পরীক্ষায় থাকে। পর যোগ পর, বিসর্গ স্থানে স হচ্ছে,
কারণ দেখো এখানে দন্তস্ব হবে, পয়ের উচ্চারণ স্থান হচ্ছে এইখানে। আরেকটা জিনিস বলি, দেখো এই প, হ, ব, ভ, ম, এদের যে উচ্চারণ স্থান রয়েছে সেটা হচ্ছে ওষ্ঠ। তাহলে এখানে ওষ্ঠ বর্ণ আছে, কিন্তু দন্তাস্ব হলো, আমি কি করে বুঝতে পারলাম দন্তাস্ব কেন হবে? আরো তো স ছিল। এইখানে উত্তরটা এইভাবে দেব যে আমাদের প্রথমে রয়েছে কণ্ঠবর্ণ, তারপর হচ্ছে তালু, তারপর হচ্ছে মূর্ধা, তারপর হচ্ছে দন্ত, তারপর হচ্ছে ওষ্ঠ। তো দেখো তাহলে এটা কণ্ঠবর্ণ, তারপরে হচ্ছে মূর্ধা, তালু, এটা হচ্ছে দন্ত, এটা হচ্ছে ওষ্ঠ। তাহলে দেখো ওষ্ঠ বর্ণের কাছাকাছি কোন বর্ণটা আছে, সেটা হচ্ছে দন্ত বর্ণ। আর আমরা বলছি দুটি বর্ণের ধ্বনিগত মিলন, যেই ধ্বনিগুলো কাছাকাছি থাকবে সেটাই হবে সন্ধি। তাহলে ওষ্ঠের কাছাকাছি কোনটা আছে, দন্ত আছে, তাই এখানে কি হয়েছে, এখানে কিন্তু আমাদের দন্তস্বই হবে, দন্তস্বই হবে। তাই পর যোগ পর দন্তস্ব হয়েছে পরস্পর। একদম মূল কারণ সহ তোমাদের আমি বিষয়টা কিন্তু বললাম যে কোথায় কোন স হয়। আমাদের মূর্ধা স, দন্তস্ব হলো, এবার হয়তো এরপরে থাকবে তালব্যস্ব। চলো তালব্যস্ব তাহলে বিসর্গের স্থানে কিভাবে হচ্ছে দেখো। বিসর্গের স্থানে তালব্যস্ব হচ্ছে কেন, এখানে আমি তো এইভাবেও লিখতে পারি, দুষ পেট কাটা মূর্ধন্য স নয় তয় আকার, বা এটা দুষ দুশ্চিন্তা, হ্যাঁ, বা দুশ্চিন্তা। স তো আমাদের তিনটা, তো এখানে কোন স হবে কি করে বুঝবো? দেখো এই যে চয়ের যে উচ্চারণ স্থান তোমাদের বলেছিলাম, চ, ছ, বর্গীয় জ, ঝ, তারপরে হচ্ছে ইয়। তো এদের উচ্চারণ স্থান কি, এদের উচ্চারণ স্থান হচ্ছে তালু। এই বর্ণগুলো তালু থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে এই বর্ণের উচ্চারণ যদি তালু হয়, তাহলে এইখানে যে স হবে সেটা হচ্ছে তালু স হবে। আর তালু সটাকে আমরা বলি তালব্য স, তাই না? তালব্য স। যেহেতু এই বর্ণের উচ্চারণ স্থান তালু, তাই এই বিসর্গ স্থানে যে স হবে সেটা হচ্ছে তালব্য স হবে। তাই এই দুটো আমাদের হবে না, এটা হবে। তাহলে দুঃযোগ চরিত্র, এটা তোমরা বুঝতেই পারছো, দুশ্চরিত্র। নিশ্চিত, নি যোগ চিত, নিশ্চিত। নভশ্চর, তাহলে নভ বিসর্গ যোগ চর। দেখি আর কি আছে উদাহরণ, শিরচ্ছেদ, শির যোগ ছেদ। মনশ্চক্ষু, মন যোগ চক্ষু। কি ভালো লাগছে তো তোমাদের? তাহলে দেখো আমরা সন্ধিতে কোনো বিষয় মুখস্থ করছি না, কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা মুখস্থ না করেই মনের মণিকোঠায় গেঁথে রাখতে পারছি। এইভাবে যদি আমরা ব্যাকরণের টপিকসগুলো ভেবে ভেবে করি, কোনো জিনিস তোমার মুখস্থ করতে হবে না, অথচ তুমি ব্যাকরণে একটা ভালো স্কোর, কি যে পরীক্ষায় যে প্রশ্নগুলো সাধারণত থাকে সম্পূর্ণটাই করতে পারবে, একটা প্রশ্ন ছাড়া পড়বে না। নিশ্ছিদ্র, তাহলে এটা আমরা বুঝতেই পারছি, নি যোগ ছিদ্র, বিসর্গের স্থানে তালু স হয়েছে। আবিষ্কার, হ্যাঁ, এই পদটা আবার এখানে চলে আসছে, এটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাচ্ছে আবিষ্কারটা। কে ফোন করছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমার ক্লাস ফাইন হয়েছে। এইটা এই উদাহরণটা এখানে ঠিক না, আবিযোগকার, আবিষ্কার, এটা কিন্তু ইয়ে হবে না, তালিবস্য হবে না, মূর্ধাস্য হবে। আচ্ছা আচ্ছা, যখন আছে লেখা আবিযোগকার, আবিষ্কার, এটা এখানকার উদাহরণ নয়। আচ্ছা চলো তারপরে দেখি,
পরিষ্কার, বহিষ্কার, নিষ্কলঙ্ক। আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা কিন্তু জানলাম যে বিসর্গ স্থানে প্রথমে জেনেছি র বা রেপ কোথায় হয়, বিসর্গ স্থানে কোথায় ওকার হয়, হ্যাঁ, আর বিসর্গ স্থানে স হয়, তিনটা স হয়। তো তিনটা বিষয় জেনেছি, আর বেশি না। আর আরেকটা জানবো, আর তারপরে আরেকটা হালকা কিছু আছে, তাহলে আমাদের সমগ্র বিসর্গ সন্ধি কমপ্লিট। তোমার পরীক্ষার জন্য তোমার পূর্ণ প্রস্তুতি হয়ে গেল। সেগুলো আমরা লাস্টে অনুশীলনের মাধ্যমে আমরা দেখে নেব বিভিন্ন উদাহরণ দিয়ে যে আমরা সেগুলো করতে পারছি কিনা। এবার বলছে বিসর্গ স্থানে কি হবে, স্বরসন্ধি দীর্ঘ হবে। সেই বিষয়টা কি উদাহরণ সহযোগে আলোচনা করা যাক। দেখো এখানে বিসর্গ স্থানে আমাদের মনে রাখতে হবে যে বিসর্গের পর যদি র থাকে, দেখো প্রত্যেক জায়গায় বিসর্গের পরে র আছে। বিসর্গের পর যদি র থাকে এবং তার ক্ষেত্রে দেখতে হবে যে বিসর্গের সাথে কোন স্বর আছে, একটা স্বর আছে, এখানে আছে হর্ষি। নিয়মটা হচ্ছে সেই বিসর্গটা লোপ পাবে এবং সেই স্বরটা দীর্ঘস্বরে পরিণত হবে। তাহলে হর্ষি এর দীর্ঘ কোনটা, দীর্ঘই। সেই রকম যদি হর্ষু থাকে তাহলে সেটা কি হবে, সেটা দীর্ঘতে পরিণত হবে আর বিসর্গটা উঠে যাবে। তাহলে এখানে দেখো ন রয়েছে, নয়ের পর বিসর্গ রয়েছে, কিন্তু নয় হর্ষি আছে। হর্ষি থাকলে কি হবে, দীর্ঘী হবে, মানে দীর্ঘস্বর হবে, হর্ষস্বরটা দীর্ঘস্বর হবে। আর আমাদের হর্ষস্বর আছে অ আছে, তারপরে হর্ষয় হর্ষৌ, রি রি, আর একটা হচ্ছে লি এর তো ব্যবহার নেই, তো এইটারও ব্যবহার হয় না। দ্বিত্ব রি এর ব্যবহার যেহেতু বাংলায় নেই, তাহলে অ থাকলে আ হবে, হর্ষই থাকলে দীর্ঘই হবে, আর হর্ষ থাকলে দীর্ঘও হবে। এই তিনটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে নয়ে হর্ষিকার আছে, তাহলে কি হবে, দীর্ঘস্বর হলে দীর্ঘই হবে, তার সাথে রব যোগ করে দাও, নীরব। তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমরাই বলো। বিসর্গর পর র আছে, তাহলে হর্ষি থাকলে সেটা দীর্ঘই হবে, নি রোগ। বোঝা যাচ্ছে? আচ্ছা, এইখানে দেখো এই পদটা ভুল রয়েছে, এখানে দীর্ঘ হবে, চক্ষু রোগ। তো এইখানে কি হবে তাহলে, চক্ষু, চক্ষু বিসর্গ যোগ রোগ। তাহলে এখানে কাহিনীটা কি হলো, দেখো বিসর্গের পর র আছে, তাহলে আগের স্বর যদি হর্ষ থাকে তাহলে পরে কি হবে, দীর্ঘ হবে, তাই হয়েছে চক্ষু রোগ। তাহলে এইখানে এই পদটাতে দেখো দীর্ঘ স্বরের পরে র রয়েছে, তার মানে এইখানে এই রকম হচ্ছে নি যোগ রস, নিরস, নিরন্ধ্র। তাহলে এটা হচ্ছে নি যোগ রন্ধ্র। তবে এই জায়গাটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। বিষয়টা আমরা আগে বলে নেব যে বিসর্গের পর যদি র থাকে তাহলে দেখতে হবে সেই বিসর্গটা উঠে যাবে এবং তার আগের হর্ষস্বর থাকলে সেই স্বরটা দীর্ঘস্বরে পরিণত হবে। তাই দেখো প্রত্যেকটা জায়গায় হর্ষস্বর দীর্ঘস্বরে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের পরীক্ষায় দেখবে সন্ধিবদ্ধ পদ দেওয়া থাকে, আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হয়। এই সব ক্ষেত্রে আমরা পদটা কিভাবে খেয়াল করব, দেখব যে পদটাতে র আছে কিনা, হ্যাঁ র আছে, এবং তার আগে দেখবো দীর্ঘস্বর আছে কিনা, দীর্ঘস্বর আছে। র এর আগে দেখো দীর্ঘ আছে, র এর আগে দেখো দীর্ঘই আছে, র এর আগে দেখো দীর্ঘই আছে। হ্যাঁ, বা এরকম একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, ধরো মা তু রোদন, মা তু রোদন। তাহলে র এর আগে দেখো দীর্ঘ আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে কি ছিল, হর্ষকার ছিল মাতু, এখানে হবে রোদন। এই হচ্ছে গল্প। তবে এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তাহলে এইখানে দেখো এটা ভুল রয়েছে, এটা আকার হবে, প্রাতা হ্রাস। তাহলে দেখো র এর আগে দীর্ঘস্বর রয়েছে, তার মানে এটা হর্ষস্বর ছিল, প্রাত যোগ আস। নীরব, নি
যোগ রব, নিরস, নি যোগ রস, দুরবস্থা, এটা আবার অন্য উদাহরণ এখানে চলে আসছে। হ্যাঁ, এটা দুহ যোগ অবস্থা হবে, এটা অন্য জায়গার উদাহরণ, যাই হোক। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে বিসর্গের পর যদি র থাকে তাহলে সেই বিসর্গটা উঠে যাবে, এবং সেই বিসর্গের আগে যদি হর্ষস্বর থাকে তাহলে সেই স্বরটা দীর্ঘস্বর হবে। হর্ষস্বর কোনগুলো? অ, হর্ষই, হর্ষ, এই তিনটা মনে রাখবে। অ থাকলে আ হবে, হর্ষই থাকলে দীর্ঘই হবে, হর্ষও থাকলে দীর্ঘও হবে। আচ্ছা, তাহলে দেখো এগুলো অনুশীলনের না। আচ্ছা, এবার তাহলে আমরা বিসর্গ সন্ধির 5টা বিষয় পড়লাম। প্রথমে জানলাম যে বিসর্গ স্থানে র অথবা রেপ হয়েছে। দ্বিতীয় বিষয় জেনেছি যে বিসর্গ স্থানে ওকার হয়েছে। তৃতীয় টপিকসে আমরা জেনেছি বিসর্গ স্থানে কোথাও দন্তস্ব, কোথাও মূর্ধস্ব, কোথাও তালুস হয়েছে। আর আমরা 4 নাম্বার টপিকসে জেনেছি যে বিসর্গ স্থানে 4 নাম্বার টপিকসে একটু আগে যেটা আমরা জানলাম যে বিসর্গ স্থানে দীর্ঘস্বর হয়েছে। দীর্ঘস্বর হয়েছে। তো এই হচ্ছে মুখ্যত বিষয়। আর এটা মনে রাখার নিয়ম হচ্ছে 3 সরাও, 3 সরাও। 3 ধরনের স আছে, দন্তস্ব, মূর্ধস্ব, তালব্যস্ব। তারপরে হচ্ছে র, বিসর্গ স্থানে র হবে, আর আরেকটা হচ্ছে ও, মানে বিসর্গ স্থানে ওকার হবে। তো 3 সরাও কথাটা মনে রাখলেই তোমরা বিসর্গ সন্ধিটা কমপ্লিট করতে পারবে। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে হচ্ছে বিসর্গের লোপ হয়। বিসর্গের কি হয়? সেখানে বিসর্গের লোপ হয়। যেমন অত এব, ধরো এরকম একটা পদ আছে, অত যোগ এব, এখানে বিসর্গটা উঠে যাবে, লোপ হবে, অর্থাৎ সেটা হবে অত এব। তো এইরকম অনেক উদাহরণই আমরা পাবো। অতএব, দুস্থ, তারপর হচ্ছে নিস্তব্ধ, নিঃশ্বাস, যেমন নি যোগ শ্বাস, তাহলে এখানে বিসর্গ লোপ হবে, হবে হচ্ছে নিঃশ্বাস। হ্যাঁ, তারপরে যেমন তোমার ধরো দু যোগ স্থ, এটা বিসর্গ উঠে যাবে, হবে দুস্থ। তবে এই ক্ষেত্রে আরেকটা কথাও বলি, এখানে আবার আরেকটা পদও হবে। যদি আমি এইভাবে করি, অত যা আছে তাই করে দিলাম, অত এব, বিসর্গ না উঠালাম, সেটাও কিন্তু হবে। নিঃশ্বাস, এই কথাটা আমি এইভাবে নি বিসর্গ শ্বাস এরকমও লিখতে পারি। দুটো পদই হয়। দুতে আবার বিসর্গ তাহলে দিতে পারবো, দু যোগ স্থ, দুস্থ, মানে দুটো করেই হচ্ছে। তো দেখো, এবার কিছু তোমাদের খুব গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, এবং আমরা যে বিসর্গ সন্ধি শিখলাম, যদি আমরা শিখে থাকি ঠিকঠাক, আমরা পদগুলো দেখা মাত্র একদম সঠিক অ্যান্সার আমরা করতে পারবো। দেখো, এইখানে রয়েছে দন্ত স, তো আমরা জানি বিসর্গ স্থানে তো স হয়, তাহলে এইখানে কি হয়েছে? এই সটা হয়েছে বিসর্গ স্থানে, অর্থাৎ ইত যোগ তত। আবার দেখাও, কথাও মিলে যাচ্ছে, তয়ের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, তাই এখানে দন্তস্ব হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে অহরহ, এইখানে দেখো আমরা জানি বিসর্গ স্থানে র হয়, তাহলে এটা আমরা লিখতে পারি অহ যোগ অহ, বিসর্গ স্থানে র হয়েছে। দুর্জয়, তাহলে আমরা জানি যে বিসর্গ স্থানে রেপ হয় যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে দু যোগ জয়, এই দেখো বর্গীয় জটা ব্যঞ্জন বর্ণ, তাই বিসর্গটা রেপ হয়েছে। শিরশ্ছেদ, আমরা জানি বিসর্গ স্থানে স হয়, তাহলে এইখানে কি হবে? শির বিসর্গ যোগ ছেদ। চ ছ এর উচ্চারণ স্থান, ছয়ের উচ্চারণ স্থান হচ্ছে তালু, তাই এখানে তালু স হয়েছে, তালক বর্ষ হয়েছে। আচ্ছা, তারপরে চলো মনোযোগ, বিসর্গ স্থানে উকার হয়, তাহলে আমরা কি করব? মন যোগ যোগ করব।
নির আকার বিসর্গ স্থানে র হয়, তাহলে এটা কি হবে? নি যোগ আকার। পরস্পর দন্তস্ব হয়েছে, বিসর্গ স্থানে স হয়, তাহলে পর যোগ পর। সরোবর বিসর্গ স্থানে ওকার হয়। আচ্ছা, সর যোগ বর। আচ্ছা, তোমরা এই পদটা করো তো দেখি কি হবে। মনোজব, এটা কি হবে? এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে মনোজব এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর আশা করি তোমরা এটা পারবে। আচ্ছা চলো দেখি। ও, এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো সংক্ষেপে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে বিসর্গ সন্ধি। আর তোমরা এটা অবশ্যই জানো, দেখবে পরীক্ষার খাতায় একটা দুটো থাকবেই বিসর্গ সন্ধি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিসর্গ সন্ধি একটা দুটো তোমাদের থেকেই থাকে। বিসর্গ সন্ধির আমরা মুখ্যত 4টা জিনিস জানলাম বা 5টা জিনিস জানলাম। সেটা 3 সরাও কথাটা মনে রাখবো। 3টা স হয়, কোথাও র হয় বা রেফ হয়, আর কোথায় ওকার হয়, আর কিছু ক্ষেত্রে বিসর্গের লোপ হয়। কোথায় দন্তস্ব হবে, কোথায় মূর্ধন্য হবে, কোথায় তালব্যস্য হবে, সেই কারণটিও তোমাদের বলা হয়েছে। কোথায় র হবে আর কোথায় রেফ হবে সেই বিষয়টিও বলা হয়েছে। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ বিসর্গ সন্ধি করার পর আমরা 2 মিনিট ভাবলেই সন্ধিটা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আর প্রত্যেকটা পদ দেখো, পদ দেখা মাত্র আমরা বুঝতে পেরেছি এখানে বিসর্গ সন্ধি হয়েছে। আর এই যে দীর্ঘস্বর হয়েছে, হ্যাঁ, নিরাকার নিযোগ আকার বিসর্গের স্থানে র হলো, তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকস আমি তোমাদের সামনে সহজ সরলভাবে উপস্থাপন করব। আশা করি তোমরা ক্লাসটা যদি চক্ষু কর্ণ একটু খুলে ভালোভাবে দেখো, তাহলে বাংলা ব্যাকরণ নিয়ে কোনো সমস্যাই তোমাদের হবে না। না করতে হবে সূত্রের মুখস্থ, সেই সূত্রের জটাজাল থেকেও তোমরা মুক্ত হতে পারবে। আর আরেকটা জিনিস বলি, এই যে আমি দেখেছি কম্পিটিশন পরীক্ষায় এই প্রত্যেকটা যে জিনিসগুলো আলোচনা করছে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বানান শুদ্ধ করতে বলে, অনেক সময় পদের অর্থটা বলতে বলে। তো তুমি যখন সন্ধি ঠিকঠাক জানবে তখন কিন্তু তুমি বানানও শুদ্ধ করতে পারবে। কারণ তোমাকে দেখো বললো যে কোনটা শুদ্ধ বানান, একটা দিল নীরব, একটা দিল নীরব, তখন কিন্তু তোমার সন্ধি জানা থাকলে তুমি কিন্তু ঠিক করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। অর্থাৎ আমরা ব্যাকরণের একটা বিষয়ের সাথে আর একটা বিষয় কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর যদি সঠিকভাবে আমরা ব্যাকরণ শিখতে পারি তাহলে এগুলো আমাদের কাছে খুব সহজ বলে মনে হবে। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।